সবাইকে শীতের সকালে শুভেচ্ছা। আমরা গত ক্লাসে ফার্মাকোলজি নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং পার্ট 4 পর্যন্ত পড়েছিলাম, তাই না? আজকে পার্ট 5 থেকে পড়ছি শিরায় আইএম। শিরায় কি আইএম হয়? শিরায় কি হয়? আইভি। তাহলে এটা ভি করে নিন। আইভি ব্যবহৃত স্যালাইন সমূহের পরিচিতি ও ব্যবহার বিধি। আচ্ছা, তাহলে এখানে একটু বইয়ে ভুল আছে, যেটা আইএম আছে এটাকে আইভি করতে হবে, ঠিক আছে? সাধারণত রক্তক্ষরণ হলে, বারবার বমি হলে, মুখে কিছু খেতে না পারলে, ডায়রিয়া, চরম পানি স্বল্পতা দেখা দিলে, রক্তে খনিজ লবণের পরিমাণ কমে গেলে, মানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে, রক্তক্ষরণ হলে, রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে, দুর্বলতা এবং পুষ্টি প্রয়োজনে দক্ষ স্বাস্থ্যকর্মী দ্বারা শিরায় স্যালাইন দেওয়া হয়। তাহলে আমরা স্যালাইনটা কখন দিচ্ছি? আইভিতে, যখন বারবার বমি হচ্ছে, রোগী কিছু খেতে পারতেছে না, ডায়রিয়ার কারণে কি স্বল্পতা হয়েছে? পানি স্বল্পতা হয়েছে, এবং রক্তে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে, রক্তক্ষরণের ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেছে, এবং দুর্বলতায় ও পুষ্টির প্রয়োজন যদি হয়, তাহলে দক্ষ স্বাস্থ্যকর্মী কি করবেন? শিরায় স্যালাইন দিবেন। শিরায় ব্যবহৃত বা আইএম ব্যবহৃত বিভিন্ন স্যালাইন নিম্নরূপ, যেমন 5% ডিএ বা ডেক্সট্রোজ অ্যাকোয়া, আমরা যেটা বলি ডিএ, রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে, দুর্বলতায় খেতে না পারলে বা অরুচি হলে এবং পুষ্টির জন্য দেওয়া হয়। 10% ডি, একটা 5% ডি আর একটা 10% ডি। এন্ড প্রশ্ন হচ্ছে 10% 5% কি স্যার? সেটা হচ্ছে 10% আর 5% ডেক্সট্রোজের পরিমাণ, গ্লুকোজের পরিমাণ। আচ্ছা, কোন সলিউশনে গ্লুকোজের পরিমাণ আছে 5%, কোন সলিউশনে গ্লুকোজের পরিমাণ আছে 10%, আবার কোন স্যালাইনে 25%ও আছে। যেমন দেখবেন যে খেলোয়াড়রা অনেক সময় মাঠের মানে বল করতে যাওয়ার আগে কলা খায়, পানি খায়, বা একটা স্যালাইন চট করে খুলে খেয়ে নিয়ে ফেলে দেয়, দেখেছেন খেয়াল করে এরকম? তো ওই যে যেটা ছোট্ট একটা স্যালাইন পাওয়া যায়, এটা সলিউশন পাওয়া যায়, যেটাতে ডেক্সট্রোজ অ্যাকোয়া থাকে 25%, এত বড় স্যালাইনে থাকে 5%, আর এইটুকু স্যালাইনে থাকে 25%, মানে ওইটুকু স্যালাইনে গ্লুকোজের পরিমাণ আরো বেশি থাকে। তো চট করে তখন দেখা যাচ্ছে আপনি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে তো বোঝা যায়, মাথাটা একটু ঘুরে ওঠে, চোখ মুখ একটু অন্ধকার দেখা যায়, শরীরটা দুর্বল মনে হয়, তখন আপনি একটা স্যালাইন খুলে খেয়ে নিতে পারবেন। খেয়ে নিলে সঙ্গে সঙ্গে আপনি আবার বুস্ট আপ হয়ে যাবেন, একদম উইদিন 2 মিনিটস আপনি আবার আগের মতো এনার্জি ফিরে পাবেন। জি, আচ্ছা, 5% ডিএনএ, এটা ছিল ডিএ, এবার হচ্ছে 5% ডিএনএ। ডিএনএ মানে ডেক্সট্রোজিন নরমাল স্যালাইন, ডিএ মানে কি? ডেক্সট্রোজিন অ্যাকোয়া, আর ডিএনএ মানে ডেক্সট্রোজিন নরমাল স্যালাইন। বারবার বমি করলে, রক্তচাপ কমে গেলে, শরীর থেকে অতিরিক্ত লবণ পানি বেরিয়ে গেলে, অতিরিক্ত ঘাম হলে, রক্তে খনিজ লবণের পরিমাণ কমে গেলে বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে আমরা 5% ডিএনএ রোগীকে দিয়ে থাকি। নরমাল স্যালাইন, রক্তচাপ কমে গেলে, শরীর থেকে অতিরিক্ত লবণ পানি বেরিয়ে গেলে, অতিরিক্ত ঘাম হলে, খনিজ লবণের পরিমাণ কমে গেলেও আমরা এই ধরনের নরমাল স্যালাইন দিয়ে থাকি। কলেরা স্যালাইন, কলেরা স্যালাইন কখন দিচ্ছি আমরা? কলেরা স্যালাইনকে সংক্ষেপে বলা হয় সিএস, নরমাল স্যালাইনকে বলা হয় এনএস, ঠিক আছে? তো কলেরা স্যালাইন আমরা তখনই দিচ্ছি রক্তে যখন খনিজ লবণের পরিমাণ কমে গেল, তখন আমরা কলেরা স্যালাইন দিচ্ছি। বা ডায়রিয়া হলো ডিহাইড্রেশনটা মেনটেন করার জন্য, রিহাইড্রেট করার জন্য পেশেন্টকে। ডিহাইড্রেট মানে কি? কমে যাওয়া, রিহাইড্রেট মানে পূরণ করা। হার্টম্যান সলিউশন, রক্তক্ষরণ হলে, হাইপোভলিমিক শকে যদি রোগী চলে যায়, দেখা যাচ্ছে রোগীর প্রেশারটা চট করেই কমে গেছে, রোগীর ব্লাড প্রেশার, এরকম হয় না? রোগীর প্রেশার চট করে কমে গেছে, রোগীর প্রেশার কোনো মতেই উঠছে না, রোগীকে দ্রুত সুস্থ করা দরকার, তাতে রোগী শকে চলে যাবে, তখন আমরা হার্টম্যান সলিউশন দিই। আরেকটা ক্ষেত্রে আমরা হার্টম্যান সলিউশন দিই, সেইটা হচ্ছে রোগীর যদি হেড ইনজুরি হয়, মাথায় আঘাত লাগে, তার মানে আমরা তখন ধরে নেব ইন্টারনাল হেমোরেজ হতে পারে, সেক্ষেত্রে আমরা রোগীকে এই হার্টম্যান সলিউশন দিই। হার্টম্যান সলিউশনটা শুধুমাত্র শকটাকে প্রিভেন্ট করার জন্য দেওয়া হচ্ছে। আচ্ছা, শকটাকে প্রিভেন্ট করার জন্য, শকে যে শুধু রোগী আঘাত পাইলে যাবে, রোগীর ব্লাড প্রেশার কমে গেলে যাবে, তা না। অনেক বাচ্চা দেখা যাচ্ছে মাইনর সার্জারি করবো, আমাদেরকে এরকম অনেক সময় অপ্রস্তুত মুহূর্তে পড়তে হয় যে বাচ্চা কাঁদতে কাঁদতে শকে চলে যাচ্ছে, আমরা এই জন্য বাচ্চাকে যে কোনো সার্জারি করার আগে একটা হার্টম্যান সলিউশন লাগাই দিই। হার্টম্যান সলিউশন হলো এইচএস, ঠিক আছে? হার্টম্যান সলিউশনকে কি বলা হয়? এইচএস। আচ্ছা, গর্ভবতী মায়ের ক্ষেত্রে যখন প্রসব বেদনা হয়, তখনও মা শকে চলে যেতে পারে, এই জন্য তখন আমরা হার্টম্যান সলিউশনটা দিয়ে তারপরে প্রসিডিউরটা শুরু করি।
রিঙ্গার সলিউশন, রক্তক্ষরণ হলে হাইপোভলিমিক শকে চলে গেলে, যদি রক্তক্ষরণ হয় বা হাইপোভলিমিক শকে চলে যায় তাহলে রিঙ্গার সলিউশন দেওয়া হয়। রিঙ্গার সলিউশন, হার্টম্যান সলিউশন আরেকটা ক্ষেত্রে আমরা ব্যবহার করি চোখের সার্জারি করার সময়। যখন আমরা চোখের সার্জারি করি, ভিতরে পোস্টেরিয়র চেম্বার ছানি সরানোর পরে অনেক এক্সুডেট থাকে, কর্টিক্যাল ম্যাটার্স থাকে, অনেক ধরনের ছানির দেখা যাচ্ছে কোনা কাঞ্চি সব লেগে থাকে, তখন এটা পরিষ্কার করার জন্য আমরা রিঙ্গার সলিউশন দিয়ে বা হার্টম্যান সলিউশন দিয়ে ভেতরটা পরিষ্কার করে তারপর ওখানে আমরা লেন্স দিই। ঠিক আছে। বেবি স্যালাইন, যেটা বাচ্চাদের জন্য ডায়রিয়া হলে আমরা বেবি স্যালাইন ব্যবহার করতে পারি। নিচে দেখেন একটা বিশেষ দ্রষ্টব্য, একটা নোট দিয়েছে। কি নোট? ডায়াবেটিক থাকলে ডিএনএস দেওয়া যাবে না, নর্মাল স্যালাইন দেওয়া যাবে। উচ্চ রক্তচাপ থাকলে লবণযুক্ত স্যালাইন যেমন ডিএনএস, নর্মাল স্যালাইন দেওয়া যাবে না, সেক্ষেত্রে শুধুমাত্র ডিএ ব্যবহার করা যাবে। শিরায় স্যালাইন প্রয়োগের চেকলিস্ট নিম্নরূপ। প্রয়োজনীয় সরঞ্জামাদি গুছিয়ে নিন, যেমন শিরার স্যালাইন, স্যালাইন স্ট্যান্ড, স্যালাইন সেট। স্যালাইন সেটের নিম্ন লিখিত অংশ থাকে, একটা নল থাকে যেটা পাইপ থাকে, তাই না? আচ্ছা, নলের দুই প্রান্তে এবং একটি রেগুলেটর থাকে। রেগুলেটর থাকে না, স্যালাইনটা কমানো বাড়ানোর জন্য থাকে না এরকম। আচ্ছা, চওড়া প্রান্ত, এটি স্যালাইনে ব্যাগের সাথে সংযোগ করা হয়। এখানে একটি চেম্বার থাকে যার মধ্যে স্যালাইনের ফোঁটা গণনা করা হয়। সরু প্রান্ত, এটিতে বাটারফ্লাই সুচ যুক্ত করা হয়। রেগুলেটরের মাধ্যমে স্যালাইনের ফোঁটা নিয়ন্ত্রণ করা হয়। নিচের দিকে রেগুলেটরের চাকা, নামালে স্যালাইনের ফোঁটা কমে যায় এবং উপরের দিকে উঠালে বেড়ে যায়। এটা আমরা ছোটবেলা থেকে এগুলো করে অভ্যস্ত, তাই না? কত ধরে ধরে পোকার গায়ে ইঞ্জেকশন, তারপরে কলার গায়ে কলার মানে গাছের গায়ে ইঞ্জেকশন কত দিচ্ছি জীবনে। হ্যাঁ, বাটারফ্লাই ইহা 3 সাইজের হয়। একটা হচ্ছে 19G যেটা বড়দের জন্য, 21G ও বড়দের জন্য, 23 এবং 25G। যত বেশি সাইজের নাম্বার বাড়বে তত ছোট হবে, যত মানে নাম্বার কম হবে তত সেটা বড় হবে। শুধু স্যালাইন সেটের ক্ষেত্রে এরকম না, সুতার ক্ষেত্রে তাই। যেটা 10-0 সুতা সেটা আপনার খালি চোখে দেখাই মুশকিল। যত 30, 50, 80, 10, 01 ওটা আরো বেশি মোটা। ঠিক আছে। মাইক্রোপোর বা লিকোপ্লাস্ট, যেটা দিয়ে স্যালাইনটা লাগানো হয়, টেপ। ঠিক আছে। তুলা, এই জিনিসগুলো রাখতে হবে। রেকটিফাইড স্প্রেড বা স্যাভলন রাখতে হবে। আপনি কি করতে যাচ্ছেন তা রুগীকে বুঝিয়ে বলুন। রুগী শুয়ে আছে, চট করে হাত ধরে স্যালাইন দিয়ে দিবেন হয়? বলতে হবে যে আপনাকে একটা স্যালাইন দিব, ভয় পাইন না, তাই না? আপনার 2 হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে বাতাসে শুকিয়ে নিন। স্যালাইন ব্যাগ হাতে নিয়ে আলোতে পরীক্ষা করুন স্যালাইনের ভেতরে কোনো ময়লা আছে কিনা। অনেক সময় স্যালাইন নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আলোতে ধরলে দেখতে পাই ভেতরটা ঘোলা হয়ে গেছে কিনা। যদি ভেতরটা ঘোলা হয়ে যায় সেই স্যালাইন ব্যবহার করা যাবে না। যদি ঘোলা না হয় তাহলে আমরা সেটা ব্যবহার করতে পারবো। স্যালাইনটা স্বচ্ছ থাকতে হবে। স্যালাইন ব্যাগটি স্যালাইন স্ট্যান্ডে ঝুলিয়ে দিন। স্যালাইন স্ট্যান্ড না থাকলে ব্যাগটি খাটের স্ট্যান্ড বা অন্য কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে দিন। স্যালাইন সেটের যে প্রান্তে রাবারের নল রাবারযুক্ত নজেল আছে সেই প্রান্ত বাটারফ্লাই সুচ সংযুক্ত করুন। স্যালাইনের সংযোগের পূর্বে রেগুলেটর বা চাকার নিচের দিকে নামিয়ে চ্যানেল বন্ধ রাখুন। অপর প্রান্তে এবং চড়া প্রান্তটি স্যালাইনের সাথে সংযোগ দিন। সেটের চেম্বারের ভেতরে অর্ধেক চাপ দিয়ে স্যালাইন দিয়ে অর্ধপূর্ণ করুন। কেন অর্ধপূর্ণ করতে হবে, রাখলে কি হয়? মনে করেন যে আপনি অর্ধপূর্ণ করেননি, সেক্ষেত্রে আপনি সময় পাবেন না, স্যালাইন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রোগী আবার ব্লাড উঠে আসবে। আর অর্ধপূর্ণ করে রাখলে সহজে ব্লাড উঠে আসবে না। ঠিক আছে। এবারে রেগুলেটর চাকা আস্তে আস্তে উপরের দিকে তুলুন ও চ্যানেল ওপেন করে কিছু স্যালাইনের নল দিয়ে প্রবাহিত করে সুচ দিয়ে বের করে ফেলে দিন। তার কারণ কি, আমাদের এয়ার থাকে, বাতাস থাকে, এতে নলের ভেতরে বাতাস বের হয়ে যাবে। তারপর রেগুলেটর চাকার নিচের দিকে নামিয়ে চ্যানেল বন্ধ করুন। নিশ্চিন্ত হন, স্যালাইন সেটের মধ্যে কোনো বাতাস নেই। বাতাস থাকলে ওপরের নিয়মে বাতাস বের করে দিয়ে রেগুলেটরের চাকা নিচের দিকে নামিয়ে স্যালাইনের চ্যানেল বন্ধ করুন। রোগীকে শুইয়ে দিন। হাতে স্যালাইন, যে হাতে স্যালাইন দিবেন রোগীকে সে হাত মুঠি করতে বলুন, যাতে হাতের পৃষ্ঠদেশের শিরা পরিষ্কারভাবে ফুটে ওঠে ও টান টান হয়। শিরা আরও পরিষ্কারভাবে বোঝার জন্য কবজির ওপরের দিকে হাতের সাহায্যকারী উপরের দিকে হাত সাহায্যকারীকে দিয়ে যদি থাকে চেপে ধরতে বলুন বা টর্ক
নিকুয়েট বা স্যালাইন সেটের নল বা দড়ি দিয়ে বেঁধে নিই। টুনিকেট আমরা যেটা বলি, টর্কিনেট আমরা কিন্তু বলি টুনিকেট, ঠিক আছে? মানে এই টর্কিনেটটা আস্তে আস্তে টুনিকেটে পরিণত হয়েছে আমাদের ভাষায়। এবার টুনিকেটটা দে, নাম কি? টর্কিনেট, তাই না? যে শিরায় স্যালাইন দিবেন সে জায়গাটি অ্যান্টিসেপটিক তুলা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন। শিরার ওপরের চামড়াটি টান টান করুন। এবার বাটারফ্লাইয়ের সূঁচ দুই পাশের ডানার মতো অংশটি বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী আঙ্গুলি এবার ধরতে হবে, এবার ধরতে হবে যেইভাবে, ঠিক আছে? চেপে ধরুন, লক্ষ্য রাখুন যাতে সূঁচ হাতে না লাগে। আবার আপনি এমন করে ধরছেন আপনার হাতে ফুটে গেছে। তারপর সূচের অগ্রভাগ 30 ডিগ্রি কোণে শিরার এক পাশ দিয়ে চামড়া ভেদ করে শিরায় ঢুকান ও শিরার গতিপথ অনুযায়ী সূঁচটি প্রবেশ করান। লক্ষ্য রাখবেন শিরা যেন দুই পাশে ছিদ্র হয়ে না যায়। দেখা যাচ্ছে আপনি এমন করে দিচ্ছেন এপার পাতে বাইরে হয়ে গেছে, তাহলে তো ওটা মাংসে চলে যাবে, তাহলে তো আপনার কাজ ফুলফিল হলো না। পেশেন্ট মরবে না। নিশ্চিত হন সূচটি শিরায় প্রবেশ করেছে। যদি বাটারফ্লাই সূচের নলের রক্ত আসে তবে বুঝতে হবে সূচ শিরায় প্রবেশ করেছে, যদি রক্ত না আসে তাহলে বুঝতে হবে সূচ শিরায় প্রবেশ করে নাই। সেক্ষেত্রে সূচটি বাহিরের দিকে সামান্য টেনে আবার ঢুকাতে হবে ও নিশ্চিত হতে হবে যেন সূচ শিরায় প্রবেশ করে। সূচটি শিরায় প্রবেশ করে নিশ্চিত হওয়ার পর রোগীকে হাতের মুষ্টি খুলতে ও হাত বাঁধা খুলে দিন। রেগুলেটরি বা চাকার উপরের দিকে উঠিয়ে স্যালাইন চালু করুন। এবার মাইক্রোপোর দিয়ে বাটারফ্লাইয়ের সূচের ওপরের অংশ আটকে দিন যাতে সূচ নড়াচড়া না করে বা নড়ে না যায়। তারপর এক খণ্ড মাইক্রোটেপ দিয়ে সূচের ডানার ওপরের অংশ দিয়ে ওপরে এনে ক্রস করে চামড়ার সাথে আটকে দিন। অতঃপর বাটারফ্লাই সূচের নলটি হাতের মাধ্যমে আঙুলের নিচের দিক দিয়ে পেঁচিয়ে এনে হাতের পৃষ্ঠদেশে চামড়ার আটকে দিন যাতে করে সূচ স্থানান্তরিত না হয়। এবার রেগুলেটর দিয়ে কন্ট্রোল করে প্রয়োজন অনুযায়ী স্যালাইনের ফোঁটা নির্ধারণ করুন। সাধারণত মিনিটে 30 ফোঁটা করে দিতে হবে। তবে ডায়রিয়া রোগীদের মারাত্মক পানি স্বল্পতা ক্ষেত্রে মিনিটে অগণিত ফোঁটা বা রানিং স্যালাইন দেওয়া যেতে পারে। অগণিত রানিং দিয়ে দেবো, একদম ফুল দিয়ে দেবো, যত দ্রুত যাবে তত দ্রুত রোগী সুস্থ হয়ে আসবে। স্যালাইন যুক্ত হাতটি রোগীর পেটের ওপরে বা পাশে সোজা করে আরামদায়ক অবস্থানে রাখুন। হাত বেশি নড়াচড়া করা যাবে না যাতে সুচ স্থানান্তরিত না হয় ও অবাধে স্যালাইন চলতে পারে। সতর্কতা, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্যালাইন দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন শিরা দুপাশে ছিদ্র হয়ে না যায়। শিরা দুই পাশে ছিদ্র হয়ে গেলে রক্ত চামড়ার নিচে এসে জমা হয়ে গেলে ফুলে যায় ও অন্য জায়গায় ব্যথা অনুভব হয়। সেক্ষেত্রে স্যালাইন বন্ধ করে দিতে হবে ও সূঁচটি বের করে অন্য শিরায় দিতে হবে। স্যালাইন সেটের ভেতর বাতাস থাকলে নলের ভেতরে স্যালাইনের ফাঁকে ফাঁকে খালি জায়গা বা বুদবুদ দেখা যাবে, বাতাস বাহিরে বের করে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে কোনো অবস্থাতে বাতাস যেন শিরায় প্রবেশ না করে। বাতাস শিরায় প্রবেশ করলে এয়ার অ্যাম্বলিজম হয়ে অত্যন্ত মারাত্মক বা মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন মারতে হলে বেশি কোনো কিছু করার দরকার নেই, জাস্ট বাতাস পুশ করে দিবেন তাইলেই মরে শেষ, তাই না? না, সেই বাতাসেরও তো একটা পরিমাণ আছে, তাই না? লক্ষ্য রাখুন স্যালাইনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা। পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করুন, শরীরে কাঁপুনি, শীত শীত ভাব, শরীরের তাপমাত্রা বেড়ে যাবে। পার্শ্ব প্রতিক্রিয়ার লক্ষণ দেখা মাত্রই স্যালাইন বন্ধ করে দিন। 1 অ্যাম্পুল ইনজেকশন অরাডেক্সন বা যেটা ডেক্সামেথাসন শিরা এবং 1 অ্যাম্পুল ইনজেকশন অ্যাভিল বা ফেনারগান মাংসে দিন। তাৎক্ষণিক ডাক্তারের শরণাপন্ন হন। স্যালাইন দেওয়ার সময় অবশ্যই নিশ্চিত হতে হবে সুস্থি শিরায় প্রবেশ করেছে, রক্ত আসবে। অন্যথায় স্যালাইন দিলে চামড়ার নিচে স্যালাইন জমে গিয়ে স্থানটি ফুলে যেতে পারে। কোনো অবস্থাতে কোনো সন্ধি বা জয়েন্ট সংলগ্ন শিরায় স্যালাইন দেওয়া যাবে না, কারণ ওই জয়েন্টে নড়াচড়ায় স্যালাইনের সুচ স্থানান্তরিত হতে পারে, দুই দিকে শিরা ছিদ্র হয়ে যেতে পারে। লক্ষ্য রাখতে হবে স্যালাইন যাচ্ছে কিনা। কোথাও ব্লক হয়ে গেলে, রক্ত জমাট বেঁধে গেলে স্যালাইন যেতে পারে না, হাতে ব্যথা অনুভব হয়। সেটি ব্লক হলে বাটারফ্লাই নিডল থেকে সেটটি খুলে নিয়ে রেগুলেটর চাকা উপরের দিকে দিয়ে রানিং স্যালাইন সেটের নলের দিকে প্রবাহিত করতে হবে। বাটারফ্লাই সূচের নিচের অংশ ক্যাপ লাগিয়ে বন্ধ করে রাখতে হবে যাতে বাতাস প্রবেশ না করে।
সেটের জমাট রক্ত বের হয়ে গেলে সেটটি আবার সূচের পিছনে সংযুক্ত করে স্যালাইন চালু করতে হবে। রেগুলেটর দিয়ে স্যালাইন ফোঁটা নির্ধারণ করতে হবে। সূচের ভিতরে ব্লক থাকলে একটি সিরিঞ্জ স্যালাইন দিয়ে বাটারফ্লাই সূচের পেছনে সিরিঞ্জটি সংযুক্ত করে প্রচণ্ড বেগে প্লাঞ্জার ঠেলে স্যালাইনে প্রবেশ করাতে হবে, এতে ব্লক সরে যাবে। অতঃপর স্যালাইন সেট সূচের নিচের দিকে সংযুক্ত করে স্যালাইন চালু করতে হবে এবং রেগুলেটর দিয়ে স্যালাইনে ফোঁটা নির্ধারণ করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত বা মাত্রাধিক স্যালাইন শিরায় দিলে চোখের পাতা মুখমণ্ডল ফুলে যাবে, কাশি ও শ্বাসকষ্ট হবে, এমনকি ফুসফুসে পানি জমে যেতে পারে, যা মারাত্মক ক্ষতি। এই অবস্থায় স্যালাইন দেওয়া বন্ধ করে তা খুলে ফেলুন, অতি সত্বর ডাক্তারের কাছে রেফার করুন। এক্ষেত্রে সাধারণত ইনজেকশন ফুসিমাইড সিরাপ প্রয়োগ করে অতিরিক্ত পানি প্রসারের মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়া হয়। জি, আজকের পার্ট থেকে তাহলে আমরা স্যালাইন দেওয়া জানলাম এবং কোন রোগের ক্ষেত্রে কোন স্যালাইন দেবো সেটা জানলাম। ধন্যবাদ সবাইকে।